দেখ, দীর্ঘোত্তরধর্মী যে অঙ্কগুলো আছে 1 আর 2 এর অঙ্ক, যেহেতু লেখচিত্রের অঙ্ক আছে, তো এই লেখচিত্রের অঙ্কগুলো হচ্ছে আমি সামনেও কয়েকটা বাকি রেখেছিলাম আর এখানেও বাকি রাখছি। হ্যাঁ, এটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি লেখচিত্রের অঙ্কগুলো সবটি একবারে করাবো। এমনি নর্মাল অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আগে করে নিই, ঠিক আছে? শুরু করব? হ্যাঁ, শুরু করে আর কেউ জয়েন করবে না নাকি? কি জানি আজকে কই জয়েন করলো কেউ। সুজিত তো বললো ক্লাস করবো, এখনো করছে না যে জয়েন। করবে হয়তো। রেকর্ড করে নিচ্ছি, হুম, পুরো ক্লাসটা রেকর্ড করে দিয়ে দিব পরে। ঠিক আছে। দেখ, আমি তিনটে অঙ্ক আছে। হ্যাঁ, এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা আগেই করেছি। কীরকম? যে দেখ, উপরে রুটযুক্ত রাশি আছে, নিচেও রুটযুক্ত রাশি আছে। তো এর আগে আমরা করেছিলাম যে উপরেরটারও করণীয় নিরসন করেছিলাম, নিচেরটারও করণীয় নিরসন করেছিলাম, মনে পড়ছে? আমরা ওই রকমভাবেই অঙ্কটা করব, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমি 2 নাম্বার অঙ্কটা করছি, দেখ, ঠিক আছে? 3-এর 2 নাম্বার অঙ্ক কি আছে ভালো করে দেখ। দীর্ঘ উত্তরধর্মীর অঙ্ক করছি আমরা। দীর্ঘ উত্তরধর্মী হচ্ছে 3-এর 2 নাম্বার, ঠিক আছে? তো অঙ্কটা টুকি কি দেওয়া আছে দেখ, দেওয়া আছে হচ্ছে লিমিট x টেন্ডস টু 1, দিয়ে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে রুট এক্স বাই হচ্ছে রুট এক্স মাইনাস 1, ঠিক আছে? তো আমরা এই অঙ্কটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে দেখ, লিমিট x টেন্ডস টু 1, উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স, ঠিক আছে? আর নিচে আছে হচ্ছে রুট এক্স মাইনাস 1। আমরা নিচেরটার করণীয় নিরসন করার জন্য দেখ, রুট এক্স প্লাস 1 দিয়ে উপরেও গুণ করলাম, নিচেও গুণ করলাম, ঠিক আছে? আর আরেকটা যেটা করব সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস রুট এক্স আছে, ওর করণীয় নিরসন করার জন্য আবার দেখ এক্স স্কোয়ার প্লাস রুট এক্স দিয়ে উপরেও গুণ করলাম, নিচেও গুণ করলাম। বল, এটা বুঝতে পারলি কি পারলি না? হুম। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 1 থাকলো, উপরে এই যে এই দুটোতে করণীয় নিরসনের ফর্মুলা পড়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সাথে এটা, ঠিক আছে? আর নিচে দেখ এটার সাথে এটাতে, তাহলে এই ফর্মুলা দুটো যদি প্রয়োগ করে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে দেখ, ফর্মুলা যদি প্রয়োগ করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তাই না? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স হবে, আর এটা হবে রুট এক্স প্লাস 1। দেখতো এটা হবে কি না? নিচে হবে এক্স মাইনাস 1 ইন্টু কত, এক্স স্কোয়ার প্লাস রুট এক্স। বল এটা হবে কি না? হ্যাঁ, তাহলে এর পরেরটা কি হচ্ছে দেখতো, এর পরে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 1, উপরে কি হবে দেখতো, এক্স কমন নিলে এক্স কিউব মাইনাস 1,
আর তারপর রুট এক্স প্লাস ওয়ান, নিচে কী হবে দেখ এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস রুট এক্স। ঠিক আছে, কী ব্যাপার নিচে নামছে না কেন রে পেজটা? আচ্ছা ডান দিকে করছি, হ্যাঁ দেখ খেয়াল কর। তাহলে এবার যেটা করব সেটা হচ্ছে কি, এই যে লিমিট এক্স টেন্স টু ওয়ান, উপরে কি হবে দেখ, উপরে হচ্ছে এক্স তো কমন নিয়েছি, আর এক্স কিউব মাইনাস ওয়ানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলে দিচ্ছি। ঠিক আছে, আর যেটা বেঁচে থাকছে সেটা রুট এক্স প্লাস ওয়ান। নিচে কি হবে, নিচে হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়ান থাকলো, আর তারপরে হচ্ছে দেখ এই যে এক্স স্কোয়ার প্লাস রুট এক্স যেটা বেঁচে থাকলো সেটাও থাকলো। উপর থেকে এই এক্স মাইনাস ওয়ানের সাথে এই এক্স মাইনাস ওয়ানটা কেটে যাবে। যদি কেটে যায় এবার আমি এই পুরো ফাংশনটাতে লিমিটের মানটা বসিয়ে দিতে পারি। যদি বসিয়ে দিই তাহলে কত হবে দেখো, ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান হবে, তারপরে আবার রুট ওয়ান মানে ওয়ানই হবে, তাহলে এটা ওয়ান প্লাস ওয়ান হবে, আর নিচে ওয়ান স্কোয়ার মানে ওয়ান হবে, আবার রুট ওয়ান মানে ওয়ান হবে। তাহলে ব্যাপারটা কত দাঁড়িয়ে গেল, ব্যাপারটা দাঁড়িয়ে গেল কত, এটা 3। দেখতো বুঝতে পারলে কি না? হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যেগুলো অঙ্ক করব, ঠিক আছে, সেই অঙ্কগুলো কি আছে দেখতো। কি ব্যাপার আজকে নিচে নাম হচ্ছে না কেন আমার পেজটা? প্রতিদিনের থেকে আজকে পেজটা একটু আলাদা আলাদা লাগছে। এই যে এসছে তখন নিচে নামার অপশানটাই থাকছিল না। দেখ তারপরে যেটা আছে ওখানকার তিন নাম্বার যে অঙ্কটা আছে, হ্যাঁ এই যে এই অঙ্কটা কি করবি তোরা একটু আমি বলে দিই। উপরে যে এই যে এটা আছে না, এ মাইনাস বি হিসাবে যদি এটাকে ধরি, তাহলে এর পাশে কি করব, এই পাশে এখানে এ প্লাস বি অর্থাৎ ওয়ান প্লাস কস এক্স ইন্টু রুট কস টু এক্স, এটা দিয়ে উপরে আর নিচে গুণ করব। ঠিক আছে, গুণ করে ফর্মুলা ফেলবি, দেখবি মিলে যাবে। বুঝতে পারলি? ছাড়বো এটা? হ্যাঁ দাদা আরেকবার বোঝাও তো। এই যে উপরে ওয়ান মাইনাস কস এক্স ইন্টু রুট কস টু এক্স আছে না, এটাকে আমি মনে মনে যদি এ মাইনাস বি হিসাবে দেখি, তাহলে উপরে আর নিচে এ প্লাস বি দিয়ে গুণ করব, দিয়ে ত্রিকোণমিতির একটা দুটো ফর্মুলা পড়বে, দিয়ে উত্তর মিলে যাবে। ঠিক আছে ঠিক আছে, এই যে এখানকার যে চারের যে অঙ্কগুলো আছে, চারের অঙ্কগুলোর মধ্যে থেকে আমি হচ্ছে একেরটা দেখিয়ে দিচ্ছি আর চারেরটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাকি দুটো নিজে নিজে করিস। একেরটা কি আছে দেখ, হুম একেরটা আছে হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, তাই না? n টেন্স টু ইনফিনিটি, ব্র্যাকেটের মধ্যে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে টুকছি ব্যাপারটাকে, রুট ওভার n প্লাস ওয়ান মাইনাস হচ্ছে কত, রুট n। ঠিক আছে, এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি দেখতো, এটাকে লিমিট n টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটির এই মুখটা বন্ধ থাকবে কিন্তু খেয়াল রাখিস, আমি এখানে স্ক্রিনে লিখছি তো হয়তো ঠিকঠাক বন্ধ হচ্ছে না, তোরা অবশ্যই বন্ধ করে দিবি মুখটা। তাহলে এখানে হবে রুট ওভার n প্লাস ওয়ান মাইনাস হচ্ছে রুট n, এর ডান দিকে গুণ করব হচ্ছে রুট ওভার n প্লাস ওয়ান প্লাস হচ্ছে রুট n, হয়েছে। নিচে গুণ করব রুট ওভার n প্লাস ওয়ান প্লাস হচ্ছে কত, রুট n, এটা দিয়ে উপরে আর নিচে গুণ করে দেব। গুণ করে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লিমিট n টেন্স দাদা একটু থামো তো, হ্যাঁ ফোন আসছে ওই জন্য।
হ্যাঁ তো দেখ উপরে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা ফেলে দিলাম, ঠিক আছে? উপরে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা ফেলে দিলাম। তারপরে কি হবে দেখ, তারপরে হচ্ছে এই যে লিমিট, আচ্ছা যদি এন টেন্স টু ইনফিনিটি হয় তাহলে 1/n টেন্স টু কত হবে, 0 হবে। তাহলে এখানে আমি এটাকে লিখে দিচ্ছি 1/n টেন্স টু হচ্ছে কত, 0, ঠিক আছে? উপরে কি করব, এই যে এন আর এন তো কেটে গেল, আমি কি করছি রুট এন দিয়ে ভাগ করে দিচ্ছি। কত দিয়ে ভাগ করছি, লব আর হরকে হচ্ছে রুট এন দিয়ে ভাগ করছি। তাহলে উপরে কত হবে 1/√n, রুট এন দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 1 + 1/n, হয়েছে? প্লাস কত হবে √1n দিয়ে ভাগ করতে গেলে এটা তো 1 হয়ে যাবে। বলে এই লাইনটা বুঝতে পারলে কি না? এটা হচ্ছে আমি কি করলাম, লব আর হরকে হচ্ছে √n দিয়ে ভাগ করে দিয়েছি, ঠিক আছে? যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, এবার আমি এখানে পুরো মানটা যদি বসিয়ে দিই তাহলে উপরে হয়ে যাবে 0, নিচে হবে √1 + 0 প্লাস কত 1, তাহলে উপরে 0 মানে সেটা কত হয়ে গেল, 0 হয়ে গেল। দেখ অঙ্কটা বুঝতে পারলি কি না? 1/√nটা অ্যাকচুয়ালি কত, এই যে দেখ 1 যেটা উপরে লিখেছি আমরা 1/√n, এটা অ্যাকচুয়ালি কত, √1/n। তাহলে লিমিটের মান বসানোর সময় এটাকে √0 বসাতে পারি, সেই জন্য উপরটা 0 হয়ে গেল। বল বুঝতে পারলি কি না? বুঝতে পেরেছিস? হ্যাঁ পেরেছি। হুম। এরপরের যে অঙ্কটা করব সেটা হচ্ছে 4 নাম্বার যে অঙ্কটা, হ্যাঁ 4 নাম্বার অঙ্কটা কি করব একটু ভালো করে দেখ। লিমিট n টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? আছে হচ্ছে কত, n+1, কিন্তু এই খাঁজে 3 আছে, মাইনাস হচ্ছে এখানে n আছে, এখানে খাঁজে 3 আছে, ঠিক আছে? সুব্রত বুঝতে পারছিস তো? এটা হচ্ছে n টেন্স টু ইনফিনিটি হয়ে গেল। উপরেরটাকে যদি আমি a - b হিসাবে দেখি, হ্যাঁ উপরেরটাকে আমি কি দেখছি, a - b হিসাবে দেখছি। তাহলে আমি এর জন্য এখানে a³ - b³ এর ফর্মুলা যদি ফেলতে চাই তাহলে আমার এখানে দরকার কত, আমার এখানে দরকার a² প্লাস হচ্ছে কত ab প্লাস হচ্ছে b²। তাহলে a² মানে এই যে √n+1, এই টার্মটার স্কোয়ার, তাহলে a² প্লাস হচ্ছে কত √n+1 ইন্টু √n প্লাস হচ্ছে কত এখানে 3 থাকবে, ঠিক আছে? √n তার হচ্ছে স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি আমরা কি করলাম, উপরে a² প্লাস ab প্লাস b² দিয়ে গুণ করলাম। তাহলে নিচেও তাই দিয়ে গুণ করব, নিচেও কি করব, এই যে √n+1 তার এই পুরোটার স্কোয়ার এটা প্লাস, কেন করব? এটা এই কারণেই করছি যাতে করে ওই যে a³ - b³ এর ফর্মুলা পড়ে যায় আর ওই খাঁজের 3টা যেন উঠে যায়। বুঝতে পারলি? হ্যাঁ বুঝে গেছি। হ্যাঁ। এবার এখানে এই যে এখানে 3 থাকলো n+1, ঠিক আছে? এখানে 3 থাকলো n প্লাস হচ্ছে এই যে n, এখানে 3 থাকলো n, তার হচ্ছে হোল স্কোয়ার, লব আর হরকে গুণ করে দিলাম। তাহলে ব্যাপারটা এবার কি হয়ে যাবে দেখ তো, এখানে তো লিমিট n টেন্স টু ইনফিনিটি রাখলাম আমি, উপরে হয়ে যাবে a³ - b³, তার মানে সেটা অ্যাকচুয়ালি হবে n+1 - n। বলে এটা হবে কিনা উপরে? ভেবে দেখ তো। উপরে এই যে এটা হচ্ছে আমার a, এই যে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, তাহলে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b² সমান সমান কি a³ - b³ অর্থাৎ এই টার্মটার, এই যে যদি এই টার্মটার কিউব করা হয় a³, তার মানে খাঁজের 3টা উঠে গিয়ে শুধু n+1 হবে।
মাইনাস বি কিউব মানে এই টার্মটা যদি কিউব করা হয় তাহলে খাঁজের 3টা উঠে গিয়ে শুধু এন হবে। বল এটা বুঝতে পারলে কি না? হ্যাঁ পারলাম। এবার নিচে কিন্তু যা ছিল তাই। নিচে কি আছে তো দাঁড়া, কে জয়েন হচ্ছে দেখি। নিচে যা ছিল তাই। নিচটাকে ব্যাপারটাকে কি লিখতে পারি, n+1 টু দি পাওয়ারে 2/3, ঠিক আছে, প্লাস হচ্ছে কি লিখতে পারি n+1 ইন্টু n, ঠিক আছে, এই পুরোটারই হচ্ছে টু দি পাওয়ারে 1/3, মানে এরও পাওয়ারে হচ্ছে 1/3, এনটাকে একটু ফাঁকা করেই লিখি, এরও পাওয়ারে হচ্ছে 1/3, প্লাস হচ্ছে কত n পাওয়ারে কত 2/3। উপরে দেখ একটা এনের সাথে এই একটা n কেটে যাচ্ছে, যদি কেটে যায় তাহলে এটা থাকলো, ঠিক আছে। এবার আমি যদি এই n এর মানটা বসিয়ে দিই, n এর মান যে ইনফিনিটি, তাহলে সেটা যদি বসিয়ে দিই তাহলে 1 বাই কত হচ্ছে দেখতো, 1/n, n যদি ইনফিনিটি হয় তাহলে n+1ও হচ্ছে ইনফিনিটি হবে, ঠিক আছে, প্লাস হচ্ছে এই পুরো ব্যাপারটা ইনফিনিটি হবে, তার মানে এটা 1/∞ কত হয়ে গেল, 0 হয়ে গেল। দেখ এটা বুঝতে পারলে কি না বল। বল বুঝতে পারলে কি না? হ্যাঁ হ্যাঁ পারলাম। হুম। এবার 5-এর যে অঙ্কগুলো আছে না, সেই 5-এর অঙ্কগুলো করতে গেলে তোদের বীজগণিতের একটা চ্যাপ্টার আছে সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি, সেই সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতির হচ্ছে কিছু ফর্মুলা জানতে হবে। হ্যাঁ, সেই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি একটু মানে একটু এখানে সংক্ষেপে আলোচনা করি তাহলে বুঝতে পারবি, ঠিক আছে। মানে কয়েকটা ফর্মুলা আগে লিখে নিই, তারপরে আলোচনা করছি। 1+2+3+ ডট 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 প্লাস হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে n ইন্টু n+1 বাই হচ্ছে 2, এটা একটা ফর্মুলা, ঠিক আছে। তারপরে যে 1-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার, একের স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস হচ্ছে কত 3-এর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে n-এর স্কোয়ার, মানে এটা হবে n ইন্টু n+1 ইন্টু হচ্ছে 2n+1 বাই হচ্ছে 6, এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে। তারপর আরও ফর্মুলা আছে 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব ইকুয়াল টু হচ্ছে n ইন্টু n+1 বাই 2, এই পুরোটার হচ্ছে কি হোল স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলাগুলো বিভিন্ন জায়গাতে কাজে লাগবে, ঠিক আছে। এই ফর্মুলা কটা একটু টুকে রাখ, এর ফর্মুলাগুলো কিভাবে হয় সেগুলো সব প্রমাণ করব বীজগণিতে। হ্যাঁ, আপাতত ফর্মুলাগুলো শুধু টুকে রাখ তাহলেই হবে, এর প্রমাণ সব আছে, প্রমাণগুলো আমরা করব পরে। এবার হচ্ছে সমান্তর প্রগতি কাকে বলে, দেখ কোনো একটা মানে এ বিভিন্ন সংখ্যা ধরে নেওয়া আছে যাদের ডিফারেন্সটা এরকমভাবে আছে, এ তারপর a+d, তারপর হচ্ছে a+2d, তারপর এটা a+3d, এরকমভাবে ডট ডট করে চলতে থাকছে, তাহলে এটা হলো একটা সমান্তর প্রগতি, ঠিক আছে, সমান্তর প্রগতি। কখন আমরা কোনো একটা সিরিজকে বা শ্রেণীকে সমান্তর প্রগতি বলবো, যখন দেখ প্রত্যেকটা ক্ষেত্রে দ্বিতীয় পদটা থেকে এই যে এই পদটা থেকে এই পদটাকে যদি বিয়োগ করা হয়, মানে যে কোনো দুটো পদ নিচ্ছি, সেই পদ দুটোর পরেরটা থেকে যদি আগেরটা বিয়োগ করি তাহলে সেই বিয়োগ ফলের মানটা দেখ সব ক্ষেত্রেই একই বেরোবে। আমি যদি a+d থেকে a বাদ দিই তাহলে d পাওয়া যাবে, যদি আমি a+2d থেকে a+d বাদ দিই তাহলে সেটা আবার d পাওয়া যাবে, আবার যদি a+3d থেকে আমি a+2d বাদ দিই তাহলেও d পাওয়া যাবে। এই রকমভাবে এই শ্রেণীতে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যার পরবর্তী সংখ্যাটা থেকে আগের সংখ্যাটা যদি বিয়োগ করা যায় তাহলে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে যে বিয়োগ ফলের মানটা একই পাওয়া যাবে। যদি এই ধরনের ঘটনা ঘটে তখন সেই শ্রেণীটাকে বলা হয় যে এই শ্রেণীটা সমান্তর শ্রেণীতে আছে, ঠিক আছে। এই সমান্তর শ্রেণীর আবার প্রথম পদটা কত দেখতো, প্রথম পদ মানে হচ্ছে প্রথমের পদটা, ঠিক আছে, হলো সমান্তর প্রগতি
যার প্রথম পদ হচ্ছে কত, প্রথমের পদটা কত আছে এ, তাহলে প্রথম পদ এ, আর যে ডিফারেন্সটা প্রত্যেকবার পাওয়া যাচ্ছে তাকে বলা হয় সাধারণ অন্তর। ঠিক আছে, সাধারণ অন্তর, সেই সাধারণ অন্তরটা এখানে কত ডি, প্রত্যেকটা পরপর দুটো পদের মধ্যে ডিফারেন্স হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এই যে সিরিজটা, এই প্রগতিটা এর এনতম পদে কত আছে সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এনতম পদের যে মানটা, সেই এনতম পদের ফর্মুলা হচ্ছে কীরকম, দেখ এনতম পদের ফর্মুলা হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখ, 1 নম্বর পদে শুধু এ আছে, শুধু এ মানে কি এ প্লাস 0d। 2 নম্বর পদে আছে এ প্লাস 1d, এ প্লাস 1d। 3 নম্বর পদে আছে এ প্লাস 2d। 4 নম্বর পদে আছে এ প্লাস 3d। তাহলে এনতম পদে কত থাকবে, এ প্লাস, এখানে 1 করে কম থাকছে, তাহলে n মাইনাস 1 ইন্টু ডি। বল এটা বুঝতে পারলে কি না, যে এই সমান্তর প্রগতিটার এনতম পদ যেটা, সেই এনতম পদটাতে কত থাকবে, এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এবার এই যে এনতম পদ পর্যন্ত যতগুলো পদ হলো, সেই সম্পূর্ণ পদের যোগফলটা কত হবে। ঠিক আছে, তাহলে n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল, সেই যোগফলটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, যোগফলের মানটা হবে হচ্ছে n/2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 2a, ঠিক আছে, প্লাস হচ্ছে n-1 ইন্টু ডি। ঠিক আছে, ব্যাস এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে এইরকম, যে এটারই আর একটা রূপ হতে পারে এরকম, যে n/2 ইন্টু এ প্লাস এল। ঠিক আছে, এ মানে প্রথম পদ আর এল মানে হচ্ছে লাস্ট পদ। তাহলে n সংখ্যক পদের যে যোগফলের ফর্মুলাটা, সেই যোগফলের ফর্মুলাটা আমরা দু রকমভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে n/2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস n-1 ইন্টু ডি, আর একটা হচ্ছে n/2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে কত, এ প্লাস এল, অর্থাৎ প্রথম পদ প্লাস শেষ পদ। ঠিক আছে, ব্যাস এই সমান্তর প্রগতিটা কাজে লাগবে একটা অঙ্কতে। আর গুণোত্তর প্রগতিটা কী জিনিস সেটা একটু দেখে নে। যেমন সমান্তর প্রগতিতে বারবার বিয়োগফলটা একই হচ্ছে, গুণোত্তর প্রগতিতে কি হবে, ভাগফলটা একই হবে, অর্থাৎ পদগুলো এরকম টাইপের হবে, এ আর, তারপরে থাকবে এ আর স্কোয়ার, তারপরে থাকবে এ আর কিউব, এরকমভাবে ডট ডট করে থাকবে। তাহলে এটা হলো গুণোত্তর প্রগতি। ঠিক আছে, গুণোত্তর। তাহলে ব্যাপারটা দেখ কী হচ্ছে, পরপর দুটো পদের মধ্যে থেকে যদি দ্বিতীয় পদটাকে প্রথম পদ দিয়ে ভাগ করা হয়, তাহলে দেখ প্রত্যেক ক্ষেত্রে সেই ভাগফলের মানটা আর পাওয়া যাবে। অর্থাৎ আমি যদি এ আরকে এ দিয়ে ভাগ করি তাহলে আর পাওয়া যাবে, এ আর স্কোয়ারকে যদি এ আর দিয়ে ভাগ করি তাহলে আবার আর পাওয়া যাবে, এ আর কিউবকে যদি এ আর স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আবার আর পাওয়া যাবে, তাই না? তাহলে এই যে প্রগতিটা, এর প্রথম পদ কত দেখতো, এর প্রথম পদ আছে হচ্ছে এ, আর এই ক্ষেত্রে যে ভাগফলটা যেহেতু একই হচ্ছে, এটাকে বলা হয় সাধারণ অনুপাত। যখন হচ্ছে সমান্তর প্রগতি তখন সেই বিয়োগফলটাকে বলা হচ্ছিল সাধারণ অন্তর, আর এখানে বলা হচ্ছে কি সাধারণ অনুপাত। ঠিক আছে, এই সাধারণ অনুপাত যদি দেওয়া থাকে তাহলে ভালো করে খেয়াল করে দেখতো এনতম পদ কত হবে। এনতম পদের ফর্মুলা হচ্ছে কি, ভালো করে খেয়াল করে দেখ, একতম পদে আর এর মাথায় 0, 2তম পদে আর এর মাথায় 1, 3তম পদে আর এর মাথায় 2, 4তম পদে আর এর মাথায় 3, তাহলে nতম পদে আর এর মাথায় n-1, এ ইন্টু, হ্যাঁ, আর তাই না? এ ইন্টু আর তাহলে এটা হচ্ছে হ্যাঁ। nতম পদের ফর্মুলা। ঠিক আছে, আর n সংখ্যক পদের যোগফলের ফর্মুলাটা কি হবে, আমি সংক্ষেপে লিখছি, শুধু যোগফল লিখছি। হ্যাঁ, যোগফলের ফর্মুলাটা হবে হচ্ছে, এটা একটু মুখস্থ রাখতে হবে, a ইন্টু r⁻n-1 বাই হচ্ছে r-1। আমরা এটা ফর্মুলা ইউজ করব যখন আর এর মানটা 1-এর থেকে বড়। এইটাকেই আর এক রকমভাবে ইউজ করব, সেটা হচ্ছে এই রকমভাবে, a ইন্টু 1 - r⁻n/1 - r, যখন হচ্ছে 1 হচ্ছে আর এর থেকে বড়। ঠিক আছে, মানে যোগফলের যে ফর্মুলাটা সেটা দু রকমভাবে ইউজ করা হবে। কখনো কখনো আমি r⁻n-টাকে আরকে সামনে রেখে ফেলবো ফর্মুলা, কখনো কখনো হচ্ছে r⁻n-টাকে শেষে রেখে ফর্মুলা ফেলবো। তো এটা ডিপেন্ড করছে এইরকমভাবে, মানে আর এর মানের উপর। আর এর মানটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে প্রথমে থাকবে আর, যদি আর এর মানটা 1-এর থেকে ছোট হয় তাহলে পরে থাকবে আর। ঠিক আছে, ব্যাস এইটুকু মানে আপাতত একটু জানতে হবে
এখন বুঝতে অসুবিধা হলেও একটু মানে মেনে নিতে হবে, না হলে ওই অঙ্ক কটা করা যাবে না, 5-এর অঙ্কগুলো। ঠিক আছে? দাদা প্রথমেরটা দেখাও তো, একটু টুকতে হবে প্রথমে, সমান্তর প্রকৃতি। হ্যাঁ, টুকে হ্যাঁ নে ব্যাস। এগুলো, সবাই টুকে নেয়। হ্যাঁ, এগুলো বীজগণিতে এগুলো সব প্রমাণ করব। হ্যাঁ, প্রমাণ কি পরীক্ষার ছিল কথা বলো? প্রমাণ হচ্ছে মানে একদম আসে না বলবো না, তার কারণ হচ্ছে আমার 11-এর ইতিহাসে ওই প্রমাণের জন্যই আমি পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে 3 নাম্বার পারিনি। কারণ আমাদের সময় প্রমাণ হচ্ছে পরীক্ষাতে আমি দেখে যাইনি, যে প্রমাণ তো দিবে না, আর একটা সূত্রের প্রমাণ চলে এসেছিলো, দিয়ে আর সূত্রের প্রমাণটা হচ্ছে আমি করতে পারিনি, দিয়ে 3 নাম্বার ছেড়ে আসতে হয়েছিল। 11-এর ফাইনালে 97 পেয়েছিলাম। তো জেনে রাখা ভালো, প্রমাণ সাধারণত আসে না, খুব কমই আসে মানে। তো প্রমাণগুলো জানতে গেলে কি হয়, যে ফর্মুলা ভুলে গেলেও তৈরি করতে পারবি। হুম। হলো এটুকু? তাহলে কোন ধরনের পদগুলোকে আমরা দাদা থামো, একটু থামো, হয়নি? আর এক লাইন আছে। হুম। হয়েছে? তারপরে হয়ে গেছে, হ্যাঁ। নিচের গুলো কর, ওগুলো গুণোত্তরগুলো। হয়ে গেছে। এগুলো হয়ে গেছে, ঠিক হুম। আছে। 5-এর হচ্ছে 1 আর 2-এর অঙ্ক দুটো আমি আপাতত ছেড়ে রাখছি। হ্যাঁ, 3 থেকে অঙ্কগুলো করাই, তারপরে যদি মানে অসুবিধা হয় তাহলে বলে দেবো আমি। দেখ, 5-এর 3 নাম্বার অঙ্কটা টুকছি। হ্যাঁ, কি দেওয়া আছে দেখ, দেওয়া আছে হচ্ছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে আছে হচ্ছে 1 + 2 + 3 + ডট ডট ডট, প্লাস হচ্ছে কত বলছে 3n + 2 সংখ্যক পদ পর্যন্ত, সংখ্যক পদ পর্যন্ত। একটু দ্বারা কে জয়েন হচ্ছে দেখি। আচ্ছা, সুজিত, তন্ময়ের খবর কি রে? তো ওই হ্যাঁ তন্ময় সায়েন্স নেবে আর্টস না তো? নিবে তো মনে হয়। সায়েন্স নেবে না? না, আর্টস নিবে। না, আচ্ছা, আর্টস, আর্টস নিয়ে ভর্তি হয়ে গেছে ওর স্কুলে। আর্টস নিয়ে ভর্তি হয়ে গেছে? হুম। হুম। কিছু বলেনি তো আমাকে। আমাকে বললো যে প্রদীপ স্যারকে বলে দিতে, আর তোমাকে নাকি ওই বলে দিবে। ও, ঠিক আছে। দেখ, এর নিচে কত আছে, নিচে আছে হচ্ছে n+1-এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে এবার পরের লাইনটাতে আমি কি করতে পারবো, দেখ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, উপরে দেখ এই যে 3n+2 সংখ্যক পদ পর্যন্ত। আচ্ছা, এই কথাটা না বলে যদি ধরে নে এই পোর্শনটুকুতে তোকে এরকম বলতো যে 1 + 2 + 3 + ডট ডট 100 সংখ্যক পদ পর্যন্ত, তার মানে কি হতো, 100 সংখ্যক পদ পর্যন্ত মানে এইভাবে 100টা পদ। তাহলে 100টা পদ মানে এখানে কত বসবে বলতো, 1 + 2 + 3 প্লাস করতে করতে এখানে নিশ্চয়ই কত বসবে, এখানে 100 বসতো। বল ব্যাপারটা বুঝতে পারলে কিনা?
যদি 1 হ্যাঁ প্লাস 2 প্লাস 3 প্লাস করে তোকে বলে 100 সংখ্যক পদ পর্যন্ত যোগ করো, তাহলে তোকে কি করতে হবে? 100 পর্যন্ত যোগ করতে হবে 1 প্লাস 2 প্লাস করে, হুম তাই না? তাহলে এখানে বলেছে 3n প্লাস 2 সংখ্যক পদ পর্যন্ত, তার মানে নিশ্চয় এখানে এই 3n প্লাস 2 তম পদটা বসবে, তাই না? হুম হুম তাহলে এটা দেখতো 1 প্লাস 2 প্লাস 3, এই যে এটা একটা সমান্তর প্রগতিতে আছে না? হুম তাহলে এটা যদি সমান্তর প্রগতিতে থাকে, এর প্রথম পদটা কত? দেখ প্রথম পদটা কত? 1। প্রথম পদ 1 আর সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে 1 এই যে গ্যাপটা কত, 2 থেকে 1 বিয়োগ করে দিলে কত? 1 1। তাহলে আমি এখানে এই 3n প্লাস 2 তম পদটা অ্যাকচুয়ালি কত সেটা আমরা এই জায়গাটাতে ক্যালকুলেশন করে বসিয়ে দিতে পারবো, হুম বুঝতে পারলি? তাহলে সেটাই আমরা পরের লাইনে করব। হ্যাঁ, সেটা কীরকমভাবে করব হুম পরের লাইনে, তাহলে দেখ উপরে 1 প্লাস হচ্ছে 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে n তম পদের ফর্মুলাটা কী ছিল সমান্তর প্রগতিতে? দেখতো n তম পদের ফর্মুলা এই যে এটা, তাই না? এটা তাই না? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে nটা কী জিনিস? n হচ্ছে পদ সংখ্যা, কত তম পদ সেটা, তাই না? তাহলে এখানে আমরা সেই হ্যাঁ এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। তাহলে এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাওয়া যাচ্ছে? দেখ a মানে এখানে কত? a মানে হচ্ছে 1 প্লাস 1 n মানে এখানে কত? n মানে হচ্ছে 3n প্লাস 2, তাই না? মাইনাস 1 ইন্টু ডি মানে কত? 1। বল বুঝতে পারলি কি না? হ্যাঁ বুঝতে পেরেছিস তো এই জায়গাটা? হুম তাহলে নিচে যা ছিল তাই, নিচে হচ্ছে দেখ n প্লাস 1-এর হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে? এবার পরের লাইনে এটাকে আমি লিখতে পারি যে লিমিট n টেন্স টু কত? ইনফিনিটি। উপরে কত লিখতে পারবো? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট। এটার ক্যালকুলেশন করে কত বেরোবে দেখতো? এটার ক্যালকুলেশন করে বেরোবে হচ্ছে 3n প্লাস 2, পুরোটা ক্যালকুলেশন করে দেখ কত বেরোবে? দেখ তো 3n প্লাস 2 আসবে না? হ্যাঁ আমি কিন্তু এই লাইন থেকে, এই যে 1 নম্বর লাইন থেকে এই 3 নম্বর লাইনটাই সরাসরি করতে পারতাম, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি প্রসেসটা যে এটা তোদেরকে সেটা উপলব্ধি করতে হবে, সেই জন্য এই লাইনটা করালাম, ঠিক আছে? আমি তো এমনিতেই বুঝতে পারছি হ্যাঁ যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করতে করতে যদি আমাকে 100 সংখ্যক পদ যোগ করতে বলে তাহলে ওখানে 100 বসবে। তাহলে এখানে 3n প্লাস 2 সংখ্যক পদ পর্যন্ত যোগ করতে বলেছে বলে ওখানে 3n প্লাস 2 বসবে, তাই না? যেহেতু 1 থেকে যোগ করতে বলেছে পরপর। হুম এবার হচ্ছে ব্যাপারটাতে n সংখ্যক পদের যোগফলের ফর্মুলা ফেলবো এবার, ঠিক আছে? যদি যোগফলের ফর্মুলা ফেলি তাহলে কি হবে দেখতো? এখানে তো লিমিট n টেন্স টু ইনফিনিটি হয়ে গেল, কোনো অসুবিধা নাই। উপরে দেখ প্রথম পদ হচ্ছে 1 আর লাস্ট পদ হচ্ছে কত? লাস্ট পদ হচ্ছে কত? 3n প্লাস 2, তাই না? হুম তাহলে যোগফলের ফর্মুলাটা কি? যোগফলের ফর্মুলাটা এই যে আমরা এটাকে অ্যাপ্লাই করব, এটাকে যদি এটা অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে কি কি লাগবে দেখ? একটা n আছে, n মানে হচ্ছে মোট পদ সংখ্যা, আমি কতগুলো পদ যোগ করছি, ঠিক আছে? তাহলে সেটা লাগবে, a মানে প্রথম পদ লাগবে আর l মানে হচ্ছে লাস্ট পদ লাগবে। তাহলে এটা দিয়ে আমরা ঠিক আছে অ্যাপ্লাই করি। তাহলে এখানে যদি এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখতো? এখানে মোট কতগুলো পদ আছে? পদ সংখ্যা হচ্ছে 3n প্লাস 2, 3n প্লাস 2 তাহলে এখানে 3n প্লাস 2 বাই 2 বসবে। ব্র্যাকেটের মধ্যে প্রথম পদ কত? 1, আবার শেষ পদ কত? 3n প্লাস 2। বল এটা বসবে কিনা? হুম বোঝা গেল? আর নিচে যেমন n প্লাস 1-এর হোল স্কোয়ার ছিল সেটা বসবে, বুঝতে পারা গেল? হ্যাঁ এবার উপরে কত হ্যাঁ হচ্ছে দেখ তো, ক্যালকুলেশনটা করি। লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটাকে লিখতে পারি হচ্ছে এরকমভাবে যে 3n প্লাস 2 বাই 2, আর উপরে হয়ে যাচ্ছে কত? 3n প্লাস 3 বাই হচ্ছে কত? n প্লাস 1-এর হোল স্কোয়ার, তাই না? এবার ব্যাপারটাকে লিখতে পারি যে লিমিট n টেন্স টু হচ্ছে ইনফিনিটি, উপরে কত হয়ে যাবে দেখতো? 3n প্লাস 2
তাই তো? উপর থেকে একটা 3 কমন চলে গেল, ব্র্যাকেটের মধ্যে 3 n+1, নিচে 2, n+1 এর হচ্ছে কত হোল স্কোয়ার, তাহলে একটা করে n+1 কেটে যাবে, তাই না? তাহলে যদি কেটে যায় তাহলে এটা কত হয়ে যাচ্ছে, লিমিট n টেন্ডস টু হচ্ছে কত ইনফিনিটি, উপরে লিখতে পারি 3n+2 ইন্টু কত 3, আর নিচে হচ্ছে 2 ইন্টু একটা কেটে গেলে একটা থাকলো। এবার লব আর হরকে আমি n দিয়ে ভাগ করে দিচ্ছি, যখন n দিয়ে ভাগ করে দিব তখন এটাকে লিখব 1/n টেন্ডস টু 0। তাহলে যদি n দিয়ে ভাগ করে দিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কত হবে, 3 + 2/n ইন্টু কত 3 বাই 2 ইন্টু n দিয়ে ভাগ করলে 1 প্লাস কত 1/n। ঠিক আছে, এবার আমরা এই জায়গাটাতে কি করতে পারবো, এবার আমরা এই জায়গাটাতে লিখব হচ্ছে যে এই যে এরকম 3 + 0, 2/n কত হয়ে যাবে 0, যেহেতু 1/n টেন্ডস টু 0, ইন্টু কত বাইরে 3 আছে, আর এখানে 2 ইন্টু 1 প্লাস আবার 0, তাহলে এটা কত হয়ে গেল অ্যাকচুয়ালি 3 × 9/2। দেখ তো বুঝতে পারলি কিনা অঙ্কটা? অ্যান্সার মিলে যায়, মিলে গেছে। চারের অঙ্কটা আমি করে দিচ্ছি, হ্যাঁ, 5-এর অঙ্কটা বাড়িতে করবি নিজে নিজে। করবো পরেরটা? হ্যাঁ হ্যাঁ করো। দেখ পরের যে অঙ্কটা আছে সেটা কি করছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে কত আছে 1 প্লাস 1/2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/2 কিউব প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত, তাই না? দাদা এর একদিন কতটা করেছিলাম? এর আগের দিন দীর্ঘর আগে পর্যন্ত ভিডিও বানানো আছে, পাঠিয়ে দিব আমি, n সংখ্যক পদ পর্যন্ত। দেখ এই ব্যাপারটাকে আমরা কি করতে পারছি, এটাকে লিখতে পারছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা এটা বলতো সমান্তর প্রগতি নাকি গুণোত্তর প্রগতি? দেখ প্রত্যেকটা পদকে 1/2 দিয়ে গুণ করলে পরবর্তী পদটা গুণোত্তর। পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এটা গুণোত্তর প্রগতি। তাহলে এই গুণোত্তর প্রগতির প্রথম পদ কত, 1, হ্যাঁ আর সাধারণ অনুপাত কত, দেখ 1/2। 1/2। তাহলে প্রথম পদ আর সাধারণ অনুপাত এই দুটো যদি জানা থাকে তাহলে n সংখ্যক পদের যোগফলের ফর্মুলা আমরা জানি না, এই যে এটা, হ্যাঁ তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। কিন্তু আর এর যে মানটা আমাদের এই ক্ষেত্রে আর এর মানটা 1-এর থেকে ছোট, কারণ সাধারণ অনুপাতটা কত বেরোলো আমাদের 1/2, হাফ। তাই না? তাহলে এখানে আমরা ফর্মুলা ফেলবো, ফর্মুলা হচ্ছে কোনটা ছিল জানো, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n, r টু দি বা পাওয়ার এই ফর্মুলা। বাই তাহলে এখানে a কত, a হ্যাঁ। হচ্ছে 1 ইন্টু 1 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n বাই হচ্ছে 1 মাইনাস 2। দেখ এটা হবে কিনা বল, n সংখ্যক পদ পর্যন্ত যোগ করে দিলাম কারণ মাঝখানে তো যোগ আছে। তাহলে এটাকে পরের লাইনে লিখতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? এটা হয়ে যাবে হচ্ছে উপরে 1 মাইনাস হচ্ছে 1/2 পুরোটা ইনফিনিট টু দি পাওয়ারে n বাই হচ্ছে কত 1/2, ঠিক আছে? আচ্ছা এবার বলতো যে 1/2 একটা সংখ্যা, এর মাথাতে যদি স্কোয়ার করি তাহলে সেটা কি হচ্ছে 1/4, এর যদি কিউব করি তাহলে সেটা কত হচ্ছে 1/8, যদি এর হচ্ছে টু দি পাওয়ারে 5 করি তাহলে সেটা কত হবে বল, 1/32। তার মানে এই বলতো এই
পাওয়ারটা যদি ক্রমাগত বাড়তে থাকে, ঠিক আছে, তাহলে এই যে মানগুলো, এই মানগুলো ক্রমাগত বাড়ছে না ছোট কমছে? হচ্ছে, ছোট হচ্ছে। কমছে। তাহলে 1/2 একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের পাওয়ারে যত বেশি হচ্ছে সংখ্যাটা তত ছোট হচ্ছে। তাহলে কোনো একটা সংখ্যা যদি ক্রমাগত ছোট হতে 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 ছোট হতেই থাকে, তাহলে সেই সংখ্যাটা ক্রমাগত কার কাছাকাছি যাবে? 0। 0 এর কাছাকাছি যাবে। তাহলে বলতো এই এন যেটা পাওয়ার যেটা আছে সেটা যদি ক্রমাগত বাড়তে 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 ইনফিনিটি হয়ে যায়, মানে ইনফিনিটি হয়ে যায় বলতে অসীম মানে সংখ্যার কাছাকাছি চলে যায়, তাহলে সেই 1/2 টু দি পাওয়ার এন যে ভগ্নাংশটা, তার মান 0 এর কাছাকাছি চলে যাবে, হ্যাঁ, তাই না? তাহলে এবার আমি এই যে জায়গাটা, এই জায়গাটাকে কি লিখতে পারবো? দেখ, এটাকে লিখতে পারবো 1 - 0/1/2। তাহলে এর উত্তরটা হয়ে গেল কত? 2। দেখ, বল বুঝতে পারলে কি না? বুঝতে পারলি? হুম, হুম। 5-এর অঙ্কটা পারবে কি না দেখ তো। ওটাও দেখ গুণোত্তর প্রগতিতেই আছে, ওখানে n-তম পদটা ওরা দিয়েই দিয়েছে, ঠিক আছে, ওটাতে কোনো যায় আসে না। প্রথম পদ কত? 1/3। আর সাধারণ অনুপাত কত? সেটাও 1/3। বল অঙ্কটা পারবে কি না, 5-এর অঙ্কটা? হ্যাঁ, করা যাবে, পারা যাবে। করা যাবে। হ্যাঁ পারবো। ঠিক আছে, 6-এর অঙ্কটা করি তাহলে। ছয়ের যে অঙ্কটা আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, কি দেওয়া আছে দেখ, a টু দি পাওয়ার n প্লাস হচ্ছে b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। হ্যাঁ, এখান থেকে এর ব্র্যাকেটে একটা জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে? a গ্রেটার দ্যান b গ্রেটার দ্যান 1, ঠিক আছে। তো এবার এটাকেই আমি এরকম লিখতে পারি যে 1 লেস দ্যান b লেস দ্যান a, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি b দিয়ে ভাগ করে দিই, তাহলে b দিয়ে ভাগ করতে গেলে কত হয়ে যাবে? 1/b লেস দ্যান হচ্ছে 1 লেস দ্যান হচ্ছে a/b। তাহলে a/bটা 1-এর থেকে বড় হয়ে গেল। আচ্ছা, এ দিয়ে ভাগ করি তো, এটা না করে, এটা করলাম না, হ্যাঁ, এ দিয়ে ভাগ করছি। যদি এ দিয়ে ভাগ করি তাহলে 1/a, ঠিক আছে, 1/a লেস দ্যান b/a লেস দ্যান 1। বল এটা হবে কিনা? হুম, কেন এটা করলাম তার কারণ এবারই বুঝতে পারবি। হ্যাঁ, দেখ, আমি লব আর হরকে হচ্ছে a টু দি পাওয়ার n দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটাকে লিখতে পারবো b/a হোল টু দি পাওয়ার n 1 মাইনাস b/a হোল টু দি পাওয়ার n। এবার এভাবে লেখার কারণটা, যুক্তিটা ভালো করে খেয়াল করে দেখ। b/a 1-এর থেকে ছোট, এই যে b/a 1-এর থেকে ছোট, তাহলে 1-এর থেকে ছোট কোনো একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটার পাওয়ারে যদি ক্রমাগত বাড়তেই থাকে, তাহলে তার মানটা ক্রমাগত কার দিকে যাবে? 0-র দিকে যাবে না? কোনো একটা ভগ্নাংশ 1-এর থেকে ছোট, একটু আগে দেখলাম ভগ্নাংশটা 1/2 ছিল, পাওয়ারে টু দি পাওয়ার ইনফিনিটি হলে তার মান 0 এর কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে b/a যদি 1-এর থেকে ছোট হয়, তাহলে এর পাওয়ারে ইনফিনিটি মানে কি? সেই সংখ্যাটা 0 এর কাছাকাছি চলে যাবে। তাহলে এটাকে পরের লাইনে লিখতে পারবো 1 + 0/1 - 0, ঠিক আছে। আচ্ছা, তোরা তাহলে এই কথাটা বলতো যে 3/2 এর পাওয়ারে যদি ক্রমাগত বাড়ায়, তাহলে সংখ্যাটার ভ্যালু ক্রমাগত বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে ভগ্নাংশ যদি 1-এর থেকে বড় হয়, তার পাওয়ারের যদি মান বাড়ে, তাহলে ভগ্নাংশটার ভ্যালু ক্রমাগত বাড়তে থাকবে। তাহলে যদি এরকম দেয় যে তোকে ধরে নে a/b 1-এর থেকে বড়, তাহলে n টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তাহলে a/b টু দি পাওয়ার n এটাও টেন্ডস টু ইনফিনিটি হবে। ভেবে দেখ ব্যাপারটা। হ্যাঁ, আবার যদি এখানে যেমন b/a হচ্ছে 1-এর থেকে ছোট, তাহলে n টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তাহলে b/a টু দি পাওয়ার n টেন্ডস টু 0 হবে।
এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগিয়ে এর মানটা তাহলে কত পাওয়া গেল, 1 হয়ে গেল। ঠিক আছে, শুধু এখানে আমরা লিখব যেহেতু বি বাই এ লেস দ্যান 1, ঠিক আছে, সেই জন্যই এটা হলো। তো নেক্সট দাদা তুমি কি এই ভিডিওটা ডাউনলোড করছো? হ্যাঁ তুমি কি এই ভিডিওটা ডাউনলোড করছো? হ্যাঁ রেকর্ড করছি তো। ও, এটা দুটো একসাথে দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে। এবার নেক্সট যেটা করব সেটা হচ্ছে 7 আর 8 এই যে দুটো অঙ্ক আছে না, এই অঙ্কগুলো একদম মানে আলাদা টাইপেরই অঙ্ক। হ্যাঁ, বলেছে যে ওই যে লিমিটগুলো আছে, হ্যাঁ, ওই লিমিটগুলো অস্তিত্ব আছে কিনা সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে লিমিটগুলোর অস্তিত্ব আছে কিনা সেটা জানার জন্য আমাদেরকে বেসিক কতগুলো জিনিস জানতে হবে। কোনো একটা লিমিটের আমরা উত্তর বের করব, সেই উত্তরের মান যদি দুটো বেরিয়ে যায়, যেমন ধরে নে আমি লিমিট এক্স টেন্স টু ধরে নে এ এফ এক্স এর মান বের করছি, দেখা গেল একটা মান এল বেরোলো, একটা মান এল ড্যাশ বেরোলো। যদি এই রকম হয়ে যায় একই ফাংশানের লিমিটিং ভ্যালু দুটো বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই লিমিটের কোনো অস্তিত্ব নাই। এই ব্যাপারটা তোকে জানতে হবে। ঠিক আছে, আর আরও কিছু জানতে হবে যে অবাস্তব সংখ্যা যদি আসে তখনও বলবো লিমিটটার অস্তিত্ব নাই। আমরা এই ক্ষেত্রে যত লিমিট নিয়ে কাজ করব সবই হচ্ছে বাস্তব সংখ্যার উপরে। ঠিক আছে, যদি কোনো ক্ষেত্রে অবাস্তব সংখ্যা চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে লিমিটের কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, তো প্রথম যে অঙ্কটা আছে সেই প্রথম অঙ্কটার দিকে তাকা। এই যে লিমিট এক্স টেন্স টু পাই 1/π - x, তাহলে এই ক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে যে এই লিমিটটার কোনো অস্তিত্ব নাই। কারণ দেখ, তুই এক্সের ভ্যালু যদি পাই বসাস এই লিমিটটাতে, তাহলে 1/π - তার মানে কত হয়ে যাবে 1/0, আর 1/0 মানে কি সেটা অসংজ্ঞাত। তাহলে এখান থেকে এই অসংজ্ঞাত ব্যাপারটা না এই ফাংশানটাকে দেখ দূর করা যাচ্ছে না। অন্যান্য যত অঙ্ক ছিল সেই ব্যাপারটা অসংজ্ঞাত ব্যাপারটা প্রত্যেকটা লিমিটেই আসছিল, কিন্তু সেটাকে আমরা দূর করতে পারছিলাম। কিন্তু এই যে ফাংশানটা 1/π - x, এখান থেকে আমরা অসংজ্ঞাত ব্যাপারটাকে দূরই করতে পারবো না, সেই জন্য এই লিমিটটার কোনো অস্তিত্ব থাকবে না। বল একের অঙ্কটা যে বললাম সেটা বুঝতে পারলি কি না? বুঝতে পারলি তো? শুধু এখানে কারণটা লিখে দিতে হবে যে কারণ x টেন্স টু পাই হলে π - x টেন্স টু 0, ব্যাস এইটুকু লিখলেই হয়ে গেল। যে অসংজ্ঞাত তার কারণ লিখে দেবো কি x টেন্স টু পাই হলে ওই π - x টেন্স টু হচ্ছে 0, নিচে লাইন অতএব লিমিট x টেন্স টু পাই 1/π - x এর কোনো অস্তিত্ব নেই। হয়ে গেছে, তারপর করো। দুইয়ের যে অঙ্কটা আছে না, সেই দুইয়ের অঙ্কটা দেখ কি আছে। দুইয়ের অঙ্কটা আছে হচ্ছে লিমিট x টেন্স টু 0 cos 1/x। ঠিক আছে, তো একটু দাঁড়া। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করে দেখ যে আমরা যে অক্ষগুলো সম্বন্ধে জানি, এটা হচ্ছে অলের ঘর ছিল আর এটা হচ্ছে কসের ঘর ছিল। ঠিক আছে, তাহলে এই অলের ঘরে আর কসের ঘরেই হচ্ছে কস কী ছিল, পজিটিভ ছিল। তাহলে আমরা যদি x ইকুয়াল টু যদি হচ্ছে এইরকম নেই
ঠিক আছে, মানে এক্স ইকুয়াল টু বলতে কসের ভিতরে আমরা কস অফ যদি ব্যাপারটাকে 2n পাই প্লাস থিটা এইরকমভাবে নিই, তাহলে n এর মানটা যদি দেখ n এর মানটা হচ্ছে কত, যদি 0 হয় তাহলে সেটা কোন পাদে পড়বে, n এর মানটা যদি 0 হয় তাহলে দেখ প্রথম পাদে থাকবে, এখানে শুধু cos থিটা হবে। হ্যাঁ n এর মানটা যদি হচ্ছে কত হয়, 1 হয়, তাহলে সেটা কোথায় থাকছে, তাহলে পড়বে কলের ঘরেই। হ্যাঁ অলের ঘরেই, তাই না? তাহলে আমি এখানে কি করতে পারি, মানে একটাই ভ্যালু দেখাবো, আমাকে উদাহরণের সাহায্যে দেখাতে হবে যে একটা নির্দিষ্ট পয়েন্টে এই কসে এর ভ্যালুটা কি হচ্ছে, অনেকগুলো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই অঙ্কটা করার জন্য আমি কি করব, প্রথমেই যেটা করব সেটা হচ্ছে কি যে 1/x যেটা আছে সেটাকে না ধরে নেব, ধরি 1/x ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস হচ্ছে থিটা, মানে কসের যে ভ্যালুটাকে সে সবসময় আমি কোন পাদে রাখতে চাইলাম, এটা ধরে আমি প্রথম পাদে রাখতে চাইলাম। ঠিক আছে, তাহলে এটা যদি প্রথম পাদে রাখি তাহলে লিমিটটা কেমন দাঁড়াচ্ছে দেখতো, তাহলে লিমিটটা তাহলে এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে অতএব লিমিট x টেন্স টু 0 হলে তাহলে 1/x টেন্স টু কত হবে, ইনফিনিটি, আর 1/x টেন্স টু ইনফিনিটি মানে কত, 2n পাই প্লাস থিটা টেন্স টু ইনফিনিটি, এটা মানে হচ্ছে নিশ্চয় n টেন্স টু ইনফিনিটি। দেখ এটা বুঝতে পারলে কিনা বল। হ্যাঁ তাহলে এখানে যেটা লিমিট x টেন্স টু 0 ছিল, সেই লিমিট x টেন্স টু 0টাকে পরের লাইনে আমি লিমিট n টেন্স টু ইনফিনিটি করে দিলাম, আর কস যেটা ছিল কস রাখলাম, 1/x এর জায়গাতে তাহলে কত বসাচ্ছি, 2n পাই প্লাস থিটা। এবার বলতো যে কস অফ 2n পাই প্লাস থিটা যেটা, এর মানটা তো সব সময় প্রথম পাদেই থাকছে, তার মানে এটা অ্যাকচুয়ালি কী হবে, কস থিটা হবে। n এর যে কোনো মানের জন্য দেখ ওটা সব সময় কোন পাদে থাকছে, অলের ঘরে থাকছে না, অলের ঘরে যদি থাকে তাহলে এটা সব সময় কস থিটাই হবে। দেখ ব্যাপারটা বুঝতে পারলি কিনা। হ্যালো, হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারলি তো, কস অফ 2n পাই প্লাস থিটাটা কস থিটা হয়ে যাবে। তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটা এবার n এর উপর ডিপেন্ড করছে কি, n এর উপর ডিপেন্ড করছে না, তাহলে এর উত্তরটা কি হয়ে গেল, এর উত্তরটা হয়ে গেল কত, কস থিটা। বুঝতে পারলে? হ্যাঁ একটু দাঁড়া, হ্যাঁ। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি তো। হ্যাঁ বল, কি বলছিলি? ওই এমটা ইনফিনিটি কিভাবে হলো? আচ্ছা ওটা বলে দিচ্ছি, দেখ যেহেতু 2n পাই প্লাস থিটা, হ্যাঁ 2n পাই প্লাস হ্যাঁ থিটা, এটা যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে ভালো করে ভেবে দেখ, পাই আর থিটা এদের মান তো মানে যেটা মান নিব সেটা তো ফিক্সড হয়ে গেল, তাহলে এই রাশিটা ইনফিনিটি তখনই হবে যদি n এর মানটা ইনফিনিটি হয়। ঠিক আছে। হ্যালো, ঠিক আছে। হ্যাঁ বল। এই, ও আজকে একটু পড়াচ্ছি, আমি রাতে ফোন করতাম। কালকে কালকে আসতে বারণ করছিস না, কালকে আসলে তোর হবে, যদি হয় তো কালকেই চলে আসবো সকালে। হ্যালো হ্যালো
হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, এবার এখানে একটা আমাদের যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে কি হবে দেখ, যেহেতু এর মানটা cos থিটা বেরোলো, তাহলে থিটা এর বিভিন্ন মানের জন্য cos থিটার বিভিন্ন মান পাওয়া যাবে না? হুম তাহলে থিটা এর বিভিন্ন মানের জন্য যদি cos থিটার মানটা বিভিন্ন পাওয়া যায়, তাহলে প্রদত্ত যে লিমিটটা তার মান কি পাওয়া যাচ্ছে? বিভিন্ন হয়ে যাচ্ছে না? হুম তাহলে সেই ক্ষেত্রে এই লিমিটটার কোনো অস্তিত্ব থাকবে কি? আমি কি বললাম, লিমিটের অস্তিত্ব থাকা মানে একটা ফাংশনের একদম এক্স্যাক্টলি একটাই ভ্যালু থাকতে হবে। তাহলে এখানে দেখছি যে থিটা এর বিভিন্ন মানের জন্য এর বিভিন্ন মান পাওয়া যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে প্রদত্ত লিমিটটার তো অনেকগুলো মান হয়ে যাচ্ছে, যেটা কখনোই সম্ভব না। বুঝতে পারলি? হুম তাহলে লিখ নিচে কথাটা, যে থিটা এর বিভিন্ন মানের জন্য থিটা এর বিভিন্ন মানের জন্য প্রদত্ত লিমিট এর বিভিন্ন মান পাওয়া যায়। অতএব লিমিট x টেন্ডস টু 0 cos অফ 1/x এর অস্তিত্ব নেই। হ্যালো, হুম হ্যাঁ, পরেরটা শুরু করব। হুম দেখ তার পরের যে অঙ্কটা আছে, হ্যাঁ, সে অঙ্কটা কি আছে দেখ একবার। পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, এটা মুখে মুখে আমি বলে দিচ্ছি, 3 নাম্বার অঙ্কটা। হ্যাঁ, তো 3 নাম্বার অঙ্কটা কি করতে হবে দেখ, এই লিমিটটার অস্তিত্ব আছে কিনা, তো আমি বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট দিয়ে চেক করব 3-এর অঙ্কটা। এখানকার অঙ্কগুলো এক একটা অঙ্ক এক এক রকমভাবে হবে, হ্যাঁ, ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিতে হবে। তো যদি আমি 3-এর ডান পক্ষের লিমিট নিয়ে চেক করি, অর্থাৎ এক্স টেন্ডস টু 3+ নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে এক্সের মানটা 3-এর থেকে বড় হবে। তখন দেখতো রুট অফ 3 - x যেটা আছে, সেই ক্ষেত্রে রুটের মধ্যে 3 - 3-এর থেকে বড় একটা সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে লিমিটটার মান কি হয়ে যাবে, রুটের মধ্যে কি চলে আসবে, নেগেটিভ সংখ্যা চলে আসবে। নেগেটিভ। আর রুটের মধ্যে নেগেটিভ মানে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তার মানে ওই ডান পক্ষের লিমিটটার কোনো অস্তিত্ব নেই, অতএব প্রদত্ত লিমিটটির কোনো অস্তিত্ব নেই। হুম। বুঝতে পারলি? হ্যাঁ। এবার 4-এর যে অঙ্কটা, সেই 4-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ, এটাও আমি ডান পক্ষের লিমিট আর বাম পক্ষের লিমিট নিয়ে মানে চেক করব। তো এটা যখন আমি ডান পক্ষের লিমিট নিয়ে চেক করব, তখন x টেন্ডস টু 2+, অর্থাৎ x এর মানটা কত হবে, 2-এর থেকে বড়। ঠিক আছে, x এর মানটা কত হবে, 2-এর থেকে বড়, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখতো, যে ব্যাপারটা এরকম হবে না। আচ্ছা, x টেন্ডস টু, এই যে x টেন্ডস টু হচ্ছে 2+, ঠিক আছে? তার মানে x টেন্ডস টু যদি 2+ হয়, সেই ক্ষেত্রে x - 2 টেন্ডস টু কত হবে,
জিরো প্লাস হবে না? হুম এক্স যদি দুইয়ের থেকে মানে দুই ডান দিক থেকে দুইয়ের দিকে আসে, তাহলে এক্স এর মানগুলো হচ্ছে দুইয়ের থেকে বড়, জিরো তাই না? তাহলে হুম এক্স মাইনাস টু হুম এটা তো মানে জিরোর থেকে বড় হবে, সেই জন্য জিরো পজিটিভ প্লাস হবে, দিলাম। হ্যাঁ। হ্যাঁ, তাহলে বলতো যে ওয়ান বাই এক্স মাইনাস টু এটা টেন্স টু কত হবে? ইনফিনিটি হবে না? প্লাস ইনফিনিটি, মানে প্লাস ইনফিনিটি দিব, মানে ইনফিনিটি দুদিকে হয়, একটা হচ্ছে ঋণাত্মক দিকে, একটা হচ্ছে ধনাত্মক দিকে, তাই হুম না? তাহলে এই ক্ষেত্রে যে ইনফিনিটিটা পাওয়া যাবে সেটা কি ধনাত্মক দিকের ইনফিনিটি পাওয়া যাবে, বা শুধু ইনফিনিটিও দিতে পারে, অত অসুবিধা হলে শুধু ইনফিনিটি দে। কেন ইনফিনিটি হবে? এক্স মাইনাস টু যদি জিরোর দিকে যায়, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস টু কী হবে? ইনফিনিটি হবে না? কোনো সংখ্যাকে ও জিরো হ্যাঁ। দিয়ে ভাগ করা মানে কি ইনফিনিটি তো। হুম এক্স মাইনাস টু হচ্ছে অ্যাকচুয়ালি জিরো না, কিন্তু যেহেতু এক্স হুম মাইনাস টু এর ভ্যালুটা জিরোর দিকে অগ্রসর হচ্ছে, সেহেতু ওয়ান বাই এক্স হুম মাইনাস টু এর ভ্যালুটা কী হবে? ইনফিনিটির দিকে অগ্রসর হবে। হুম তাহলে বলতো ই হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা হচ্ছে দুইয়ের থেকে বড়, তিনের থেকে ছোট। এই যে ব্র্যাকেটে দেওয়া আছে দেখ, দুইয়ের থেকে হুম বড়, তিনের থেকে ছোট। তাহলে এই দুই আর তিনের মধ্যবর্তী সংখ্যার পাওয়ারে যদি ইনফিনিটি বসে, ঠিক আছে, যদি ইনফিনিটি বসে অর্থাৎ ওয়ান বাই এক্স মাইনাস টু বসে, তাহলে সেটা কি হবে? ইনফিনিটি হবে না? হ্যাঁ, অনেক বড় হবে, হ্যাঁ। তাহলে এই যে ডান পক্ষের যে লিমিটটা, সেই ডান পক্ষের লিমিটটা কেমন দাঁড়িয়ে যাবে দেখ, লিমিট এরকম টাইমে বেরোবে, তো লিমিট এক্স টেন্স টু হচ্ছে কত? টু প্লাস ওয়ান বাই হুম হচ্ছে থ্রি 3 প্লাস প্লাস ই টু দি পাওয়ার ওয়ান বাই ইনফিনিটি। এক্স মাইনাস টু। তার মানে ব্যাপারটা কি হ্যাঁ, হয়ে গেল? ওয়ান বাই থ্রি প্লাস ইনফিনিটি। ইনফিনিটি। তার মানে ব্যাপারটা হ্যাঁ, কি হয়ে গেল? এটা 0। মানে থ্রি প্লাস ইনফিনিটি মানে সেটা পুরোটা ইনফিনিটি হয়ে গেল, তাই না? তাহলে হুম সেটা হয়ে হুম গেল জিরো। তাহলে ডান পক্ষের হুম লিমিটটা জিরো পাওয়া গেল। অন্যদিকে যদি হচ্ছে আমি মানে এক্স টেন্স টু টু মাইনাস 2 হয়, মাইনাস। তাহলে সেই ক্ষেত্রে এক্স মাইনাস টু কিন্তু টেন্স টু মাইনাস জিরো হবে, মানে মাইনাস জিরো বা জিরো মাইনাস, হুম জিরো মাইনাস দিই ভালো হবে, জিরো মাইনাস। কারণ এক্স দুইয়ের কাছে আসছে বাঁ দিক থেকে, তাহলে এক্সের ভ্যালুগুলো দুইয়ের থেকে ছোট। এটার মানেটা বুঝতে পারছিস তো? এটার মানেটা হচ্ছে কি, এক্স দুইয়ের কাছে আসছে বাঁ দিক থেকে, তাহলে এক্সের হুম ভ্যালুগুলো দুইয়ের থেকে ছোট। হুম সেই ক্ষেত্রে এক্স মাইনাস টুটা কী হবে? নেগেটিভ হবে না? নেগেটিভ হবে। সেই জন্য জিরো হ্যাঁ, মাইনাসের দিকে টেন্ড করছে। ঠিক আছে। সেই ক্ষেত্রে ওয়ান বাই এক্স মাইনাস টু এটা কী হবে? মাইনাস ইনফিনিটির দিকে টেন্ড করবে না? হুম এই ব্যাপারটা এখানে হুম কিন্তু মাইনাস ইনফিনিটিটা মাইনাস ইনফিনিটি লিখতে হবে। হুম ঠিক আছে। তাহলে বল ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস টু এটা টেন্ড করবে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির দিকে। হুম তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি? ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি। হুম মানে তার 0। মানে সেটা ওয়ান বাই ইনফিনিটি, আর সেটা মানে জিরো। হুম তাহলে বাম পক্ষের যে লিমিটটা, সেই বাম পক্ষের লিমিটের ক্ষেত্রে ওয়ান বাই তিন প্লাস জিরো আসবে। হুম তাহলে ওর ভ্যালুটা কত আসবে? একের তিন চলে আসলো। তাহলে হুম দুটো আলাদা, বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট একই হলো না, তার মানে অস্তিত্ব নাই। তার মানে অস্তিত্ব নাই। বুঝতে পারলি? হুম একটু দাঁড়া, হুম হ্যাঁ। ঠিক আছে। হ্যালো, 17। হুম, 3 পার হয়ে গেছে। হুম, বুঝতে পারলি অঙ্কটা তাহলে? হুম বাড়িতে লিখে লিখে করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ। 5-এর অঙ্কটা হচ্ছে এখানে ওই কসের অঙ্কটা করলাম না, একটা মান ধরে নিয়ে, হুম হ্যাঁ সেই রকমই 5-এর অঙ্কটাতে না একবার, এই যে আমি বলে দিচ্ছি একটু, 5-এর অঙ্কটা করবি হচ্ছে একবার এক্স ইকুয়াল টু ধরবি হচ্ছে 2n পাই প্লাস পাই বাই 4 দিয়ে দেখবি এর মানটা, উত্তরটা বের করবি, উত্তরটা বেরোবে হচ্ছে 0।
ঠিক আছে? করিয়ে দিব কি অঙ্কটা? পাই/4 কেন ধরবো? হ্যাঁ, এটা কি, পাই/4 কেন? এটা কেন ধরবো না? এটা হচ্ছে, এই অঙ্কটা হচ্ছে দুটো আলাদা আলাদা মানের জন্য দেখাবো, সেই মানটা তোকে এরকমভাবে ধরে নিয়ে করতে হবে, ঠিক আছে? ও, আগের মতো আমাকে আগে, ধরতে হবে একটা। হ্যাঁ, হ্যাঁ, আমাকে হ্যাঁ, উদাহরণের সাহায্যে দেখাবো ব্যাপারটা, যে এই হ্যাঁ। পয়েন্টে এই ঘটনাটা ঘটছে, হুম। বুঝতে পারলি? হ্যাঁ, ওই রকম টাইপের অঙ্ক। তো করিয়ে দিব কি? হ্যাঁ, এটা দেখিয়ে দাও। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে শুরু করি তাহলে আমরা। তাহলে প্রথমে 5 নাম্বার অঙ্কটাতে প্রথমেই ধরে নিই, যে ধরি এক্স ইকুয়াল টু হচ্ছে, আমি একটা প্রথমে মান চুজ করে নিলাম যে এক্স ইকুয়াল টু 2n পাই প্লাস হচ্ছে পাই/4। এবার হচ্ছে যে লিমিটটা দিয়েছে সেই লিমিটটার ভ্যালুটা বের করি। হ্যাঁ, লিমিটটা দিয়েছে হচ্ছে এরকম, কি দিয়েছে দেখ, লিমিট অঙ্কটা কি দিয়েছে দেখ একবার, তাহলে বুঝতে পারবি। এক্স টেন্ডস টু ইনফিনিটি tan x/x, তাই না? এক্স টেন্ডস টু ইনফিনিটি tan x/x। আচ্ছা, যদি এক্স টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে 2n পাই প্লাস পাই/4 টেন্ডস টু ইনফিনিটি হবে, হুম। সেই ক্ষেত্রে n টেন্ডস টু কী হবে, ইনফিনিটি হবে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো দেখ, লিমিট, এটা বুঝতে পারলি তো? পাই আর পাই/4 তো কনস্ট্যান্ট, তাহলে সেই ক্ষেত্রে 2n পাই প্লাস পাই/4 কখন ইনফিনিটির দিকে যাবে? যদি n ইনফিনিটির দিকে যায় তবেই, তাছাড়া তো এই ভ্যালুটা কখনোই ইনফিনিটির দিকে যেতে পারবে না, সেই জন্যই। তাহলে এটা হয়ে গেল কত, এটাকে উপরে লিখতে পারবো যে tan অফ 2n পাই প্লাস পাই/4 বাই হচ্ছে 2n পাই প্লাস পাই/4। এই যে এটা যেটা বললাম না, এটা অ্যাকচুয়ালি এইভাবে ধরে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে উপরে যেটা মান দেখ সেটা সবসময় প্রথম পাদে থাকবে। তুই এই পাই/4-এর জায়গাতে পাই/6 নিয়েও করতে পারিস, হ্যাঁ। বুঝতে পারলি? তাহলে এটা কত হয়ে যাবে দেখ তো, এটা হয়ে যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে কত হবে, tan পাই/4 হবে না? 2n পাই প্লাস পাই/4 তো সবসময় প্রথম পাদে অবস্থিত, হ্যাঁ। তাহলে এটা tan পাই/4 হবে। আর নিচে কত, 2n পাই প্লাস হচ্ছে কত, পাই/4। তাহলে ব্যাপারটা কত হয়ে গেল, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি tan পাই/4 মানে কত, 1, আর এটা 2n পাই প্লাস পাই/4। এবার হচ্ছে দেখ, n এর ভ্যালু যদি বসাই নিচে, তাহলে ব্যাপারটা কত হয়ে গেল, 1/ইনফিনিটি হয়ে যাবে না? তাহলে তার ভ্যালু কত, 0। তাহলে এখানে আমি এক্স ইকুয়াল টু যদি এই ভ্যালুটা চুজ করি, তাহলে এর মানটা পাওয়া গেল কত, এর মানটা পাওয়া গেল কত, 0। এবার আমি এক্স হচ্ছে আর একটা ভ্যালু চুজ করে দেখবো, যে এর ভ্যালুটা যদি সবসময় 0ই আসে, তাহলে ওই ফাংশনটা একটা নির্দিষ্ট ভ্যালুর দিকেই যাচ্ছে, 0-র দিকে, তাই না? আমি এক্সের ধরে নে আলাদা আলাদা মান যদি চুজ করি, আলাদা আলাদা মান চুজ করে এই যে ফাংশনটা, এই ফাংশনটার ভ্যালু যদি একটা নির্দিষ্ট ভ্যালুর দিকেই সবসময় যায়, মানে এই যে আমি প্রথমবার দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কার দিকে যাচ্ছে, এই যে চেক করলাম দেখ 0-র দিকে যাচ্ছে, তাহলে এক্সের বিভিন্ন মানের জন্য এটা সবসময় 0-র দিকেই যাওয়া উচিত। এবার আমি এক্সের এই মানটাকে একটা অন্য মান নিয়ে চেক করব যে এটা কি আবার 0-র দিকে যাচ্ছে। যদি 0-র দিকে যায় তাহলে তো ঠিকই আছে, দেখি 0-র দিকে যাচ্ছে কিনা। সেই রকম একটা মান চুজ করার জন্য আমাকে কি করতে হবে, এক্সের একটা আলাদা মান ধরে নিতে হবে, ঠিক আছে? এতদূর পর্যন্ত বুঝতে পেরেছিস কি? হ্যাঁ। তাহলে এতদূর করে না আগে। হয়ে গেছে, তুমি পরেরটা করো। হ্যাঁ, তাহলে লিখ, আবার ধরি এক্স ইকুয়াল টু, আবার ধরি এক্স ইকুয়াল টু 2n পাই প্লাস হচ্ছে কত, পাই/2, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কত হয়ে যাবে, লিমিট, তা বলছি এখানে আমি পাই/6 ধরতে পারতাম। এখানে পাই/6 যদি ধরি তাহলে ওটা উত্তর 0-ই আসবে, ওটাতে মানে আমি দেখাতে পারবো না যে ওই tan x/x ফাংশনটা দুটো আলাদা মানের দিকে যাচ্ছে।
এইটা এই ধরনের যে অঙ্কগুলো আছে না, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোকে মানে যেগুলো উদাহরণ দিয়ে আমাদেরকে করতে হয় সেগুলো তোকে আগে থেকে জানতে হবে যে এই পয়েন্টে এর ভ্যালুগুলো এরকম হয়। যেমন ধরে নে এই অঙ্কটার ক্ষেত্রে তুই যদি ওখানে π/2 এর জায়গাতে π/6 নিস না, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এই π/4 এর মতনই আসবে এটাই। তাহলে এটাই যদি আসে তাহলে তো আমার মানে লক্ষ্য পূরণই হবে না। ব্যাপার বুঝতে পারলি তো? তখন এই একের জায়গাটাতে কত আসতো? এই একের জায়গাটাতে tan π/6 মানে হচ্ছে সেটা কত হবে বল? 1/√3। হ্যাঁ 1/√3। তাহলে সেই ক্ষেত্রেও তো এর ভ্যালুটা 0ই আসতো, তাই না? তাহলে আমাকে দেখাতে হবে অন্য মানে যাচ্ছে, সেই জন্য আমাকে সেটা করলাম, π/2 দিয়ে ধরলাম। ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখি এবার। এটাকে তাহলে লিখবো tan x বাই হচ্ছে x। তাহলে x টেন্ডস টু 0 মানে হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এটাকে লিখতে পারবো tan অফ 2n পাই প্লাস কত π/2 বাই কত 2n পাই প্লাস π/2। তাহলে এটাকে লিখতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা tan π/2 তাই না, বাই হচ্ছে কত 2n পাই প্লাস হচ্ছে 2n প্লাস π/2। আচ্ছা tan π/2টা কি অসংজ্ঞাত না, মানে ইনফিনিটি লিখি সেটাকে আমরা। তাহলে উপরে ইনফিনিটি বাই সামথিং, তার মানে সেটা কি ইনফিনিটি তো। তাহলে এর উত্তরটা কি বেরিয়ে গেল? ইনফিনিটি না? এটা অনির্ণেয়, এই লিমিটটার কোনো অস্তিত্ব নাই। বল এই যে ব্যাপারটুকু tan π/2 এটা তো ইনফিনিটি। তাহলে ইনফিনিটি বাই সামথিং কি হয়ে গেল? ইনফিনিটি হয়ে গেল। ইনফিনিটি হবে। তাহলে এটার উত্তর কি বেরোলো? এটার উত্তর তাহলে ইনফিনিটি সমান সমান। তাহলে ইনফিনিটি তো বেরোবে। তাহলে যদি ইনফিনিটি হয় তাহলে এবার আমি চেক করে দেখিয়ে দিতে পারলাম যে ওই যে ফাংশনটা tan x/x, এই যে এই ফাংশনটা যেটা tan x/x আমাকে দিয়েছিল, সেটা x টেন্ডস টু 0 এর জন্য এর ভ্যালুটা কিন্তু একটা নির্দিষ্ট মানের দিকে যাচ্ছে না, কখনো দেখছি 0-র দিকে যাচ্ছে, কখনো দেখছি ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে এই লিমিটটার কি অস্তিত্ব আছে? না। ব্যাস এটাই আমাকে দেখাতে হবে। ঠিক আছে। বুঝতে পারলি? তারপরের যে অঙ্কগুলো আছে, তারপরের অঙ্কগুলো হচ্ছে মানে আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো ওখানকার সেম অঙ্ক। হ্যাঁ, এই দুটো টপিকেরই অঙ্ক কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এখানকার অঙ্কগুলো একটু অন্য ধরনের অঙ্ক। ঠিক আছে? তো এবার আমি তারপরের অঙ্কটা দেখাই। এই যে এই অঙ্কটা, একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? 8-এর 1 নাম্বার অঙ্কটা। তো 8-এর 1 নাম্বার অঙ্কটা করার জন্য তোকে লিমিটের আরেকটা যে ডেফিনেশন বলেছিলাম, এই ডেফিনেশনটা কলেজে কাজে লাগে। এই 2-3টা অঙ্ক করতেই শুধু এখানে কাজে লাগবে। যেটা বলেছিলাম এই যে এই ধরনের x টেন্ডস টু যদি a এর জন্য, ঠিক আছে, fx টেন্ডস টু l হয়, তখন আমি ব্যাপারটাকে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু a fx ইজ ইকুয়াল টু হচ্ছে l। বলেছিলাম এটা x টেন্ডস টু a এর জন্য যদি fx ফাংশনটা l এর দিকে যায়, তাহলে আমি বলতে পারবো যে লিমিট x টেন্ডস টু a fx ইজ ইকুয়াল টু হচ্ছে l। হ্যাঁ ব্যাস এইটার এই কনসেপ্টটাকেই কাজে লাগাবো। হ্যাঁ, তো প্রথম যে অঙ্কটা দিয়েছে সেটাতে কি দিয়েছে দেখ, লিমিট x টেন্ডস টু 0 হচ্ছে x cos 1/x। তো ওই যে x cos 1/x আছে, ওটাকে আমি fx ফাংশন হিসাবে ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে লিখি ধরি, এটা 8-এর 1 নাম্বার বোধ হয় নাকি, ধরি fx ইজ ইকুয়াল টু x cos 1/x। এবার আমি দেখি যে এখন mod of fx minus 0 is equal to mod of x cos 1/x minus 0 সমান সমান mod of x cos 1/x। কেন করছি একটু পরের লাইনে, একটু পরেই বুঝে যাবি। মডের ভিতর যখন দুটো ফাংশন গুণ আকারে থাকে
তাদেরকে সেপারেট সেপারেট গুণ আকারে লিখে দেওয়া যায়। মনে রাখবি এগুলো, এই প্রসেসগুলো ভালো করে মনে রেখে দিবি। এবার দেখ এই যে জায়গাটা, এখানে আমি মড এক্স লিখতে পারবো ইন্টু 1। তার কারণ কি, কস থিটার মানটা, ঠিক আছে, কস অফ যা থাকুক না কেন তার মানটা কত থেকে কতর মধ্যে থাকে, -1 থেকে +1 মধ্যে। এবার যদি আমি মড নিয়ে নিই তাহলে নেগেটিভ ভ্যালুগুলো সব পজিটিভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে মড অফ কস থিটার মানটা 1 বা 1-এর থেকে সবসময় কত হবে, ছোট হবে। বল এইটুকু জিনিস বুঝতে পেরেছিস কি পারিসনি? হ্যাঁ এবার এই যে লাইনটা, এই লাইনটাকে নতুন করে যদি আমি লিখি তাহলে কি লিখতে পারছি দেখ, মড অফ fx মাইনাস 0 লেস দ্যান ইকুয়াল টু মড অফ x মাইনাস 0 লেখা যাবে। বল লেখা যাবে কিনা এটা? হ্যালো, হ্যাঁ লেখা যাবে এটা? লেস দেন ইকুয়াল টু মাঝখানে ওটা দিয়েছো? হ্যাঁ, এটা লেস দ্যান ইকুয়াল টু দিয়েছি, লেস দ্যান অর ইকুয়াল টু। এই ব্যাপারটা বুঝতে পারলি তো? কস থিটার মানটা কি হয়, 1 বা 1-এর থেকে ছোট হয়। তাহলে আমি এই যে এর জায়গাটাতে 1 বসিয়েছি, তার মানে দেখ কস থিটা এই মানটা থেকে 1 হচ্ছে বড়। তাহলে আমি যখন এর মানটাতে 1 বসিয়েছি তখন আমি বড় মান লিখে দিয়েছি। বড় মান লিখে দিয়েছি বলে নিচের দিকটা ছোট হয়ে গেছে বলে এই চিহ্নটা এটা হলো। ঠিক আছে। কোথাও যদি কোনো একটা সমীকরণে ধরে নে 5-এর জায়গাতে আমি 8 লিখি, তার মানে বড় লিখে দেবো না? বড় লিখলে ওই দিকটা বড় হয়ে যাবে। তাহলে মড অফ cos 1/x এর থেকে 1 হচ্ছে বড়, তাহলে 1 লিখে দিয়েছি বলে নিচের লাইনটা বড় হয়ে গেছে। এবার যে ব্যাপারটা, এই যে এখানে এটা আমরা কি করতে পারবো দেখ, এখানে এই যে লাইনটা ভালো করে খেয়াল করে দেখতো, এই যে এইটুকুটার মানে কি দেখতো, এইটুকুটার মানে হচ্ছে যে x মাইনাস 0, তাই না? মানে হচ্ছে x আর 0-র মধ্যে ডিফারেন্স, x আর 0-র মধ্যে কি ডিফারেন্স বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি দেখতো, যে x এর মানটা 0 এর যত কাছাকাছি হবে, ঠিক আছে, এই যে ভ্যালুটা যা পাওয়া যাবে এর থেকে দেখ এদিকটা কিন্তু আরো ছোট হবে। দেখ এই জায়গাটুকু একটু ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, বুঝতে পারছিস কিনা বলবি। এই যে এখানে দেখ হলুদ রং করছি, x মাইনাস 0 এর মানটা যা হবে, বাঁদিকে যে fx মাইনাস 0 আছে এর মানটা তার থেকেও ছোট হবে। একটু রেসপন্স করবি, হ্যাঁ। x মাইনাস 0 অর্থাৎ x আর 0 এর গ্যাপটা যত ছোট হবে, fx আর 0 এর গ্যাপটা তার থেকেও ছোট হবে। কারণ দেখ এই চিহ্নটা দেখে সেটা বুঝতে পারছি। এবার হচ্ছে আমি এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে যদি x 0 এর দিকে টেন্ড করে, মানে x যদি 0 এর দিকে অগ্রসর হয়, ঠিক আছে, তবে x আর 0 এর গ্যাপটা কি হবে, ক্রমশ কমতেই থাকবে কমতেই থাকবে কমতেই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে একটু দাঁড়া, তাহলে x যদি 0 এর দিকে ক্রমাগত অগ্রসর হয়, সেই ক্ষেত্রে দেখতো fx আর 0 এই দুটোর মধ্যে গ্যাপটা কি হবে, আরও কমবে না? কারণ এই দিকের গ্যাপ যা হবে এই দিকের গ্যাপ কিন্তু আরও কম হবে। তাহলে x যদি ক্রমশ 0 এর দিকে অগ্রসর হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু fx 0 এর দিকে অগ্রসর হতে বাধ্য। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এটারই তো ডেফিনেশন হচ্ছে কি, লিমিট x টেন্ডস টু 0 fx ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে যে লিমিটটা দিয়েছিল সেই লিমিটটার মান আমরা কি লিখতে পারছি, এটা মানেই হয়ে গেল কি, লিমিট x টেন্ডস টু 0 x cos 1/x ইজ ইকুয়াল টু কত, 0। বল অঙ্কটা বুঝতে পারলি কিনা? এই জায়গাটাতে উদাহরণ একটা অঙ্ক আছে, হ্যাঁ, ওখানে দেখবি কি লেখা আছে, ওই লেখাটা দেখে দেখে এই জায়গাটাতে একটু লিখবি তোরা, হ্যাঁ।
উদাহরণে একটা অঙ্ক আছে দেখবি, ওই অঙ্কটা দেখলেই বুঝতে পারবি কি লিখতে হবে এখানে। হয়েছে? হুম তো এবার হচ্ছে 2 নাম্বার যে অঙ্কটা আছে, সেই 2 নাম্বার অঙ্কটাতে দেখ একদম হুবহু এই অঙ্কটাই হবে, শুধু এই যে এই জায়গাটাতে এক্স স্কোয়ার আছে। হ্যাঁ, তো আমি একটু এটাকে কেটে কুটে দেখাই, তাহলে বুঝতে পারবি। এই যে দেখ এই জায়গাটাতে এক্স স্কোয়ার আছে, আর কসের জায়গাতে সাইন আছে। তো কসের জায়গাতে সাইন থাকলো, সাইন আর কসের ধর্ম একই, আমি ওটাকে চেঞ্জ করছি না। হ্যাঁ, দেখ এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে কি বসবে? স্কোয়ার বসবে। এখানে কি বসবে? স্কোয়ার বসবে। তাহলে এখানে কি বসবে? স্কোয়ার বসবে। তাহলে এটা কি হবে? মড অফ সাইন এক্স আসবে। সেই ক্ষেত্রে মড অফ সাইন থিটাও তো সবসময় কি হবে? 1/1 থেকে ছোট হবে। তাহলে ব্যাপার একই দাঁড়াবে, শুধু এই জায়গাটাতে স্কোয়ার হবে, এই জায়গাটাতে স্কোয়ার হবে। তাহলে ভালো করে খেয়াল করে দেখতো, এক্স আর 0 এর মধ্যে যা গ্যাপ হবে তার স্কোয়ারের মানটা আরও ছোট হবে, আর এই দিকের মানটা যা ছোট হবে এই দিকের মানটা তার থেকেও ছোট হবে। তাহলে বলতো পরের লাইনে এইটুকু আবার লিখতে পারবো কিনা? হুম ব্যাপারটা বুঝতে পারলি তো? একদম হুবহু একই। ঠিক আছে? হুম তারপরের যে ফাংশনটা আছে, তারপরের ফাংশনটাই যেরকম আছে দেখ, এক্স স্কোয়ার সাইন 1/x বাই হচ্ছে সাইন এক্স। এটাকে পরের ফাংশনটাকে এইরকম লিখতে পারবো, দেখ এক্স সাইন 1/x বাই হচ্ছে কি সাইন এক্স বাই এক্স। এবার এইটুকু পোর্শনে দেখ 1-এর ফর্মুলা পড়ে যাবে, হুম আর উপরের যে পোর্শনটা আছে সেই উপরের পোর্শনটুকু বেঁচে থাকবে। তো উপরের পোর্শনটাকে আবার আগের মতো অঙ্ক করে আবার দেখিয়ে দিব যে এর মানটা হচ্ছে 0। বল হ্যাঁ। বুঝতে পারলি কিনা? হুম তারপরের যে অঙ্কটা আছে সেখানে দেখ কি কি দেওয়া আছে। সেখানে দেওয়া আছে হচ্ছে যে এক্স টেন্স টু কত? ইনফিনিটি। তাহলে 1/x টেন্স টু কত হবে? 0। হুম আর অঙ্কটাতে আমি 1/x কে হচ্ছে y ধরে নেব, তাহলে y টেন্স টু 0 হবে লিমিটে। আর যে ফাংশানটা আছে সেই ফাংশানটা কেমন হবে দেখ, সেই ফাংশানটা হবে হচ্ছে সাইন 1/y, আর নিচে হচ্ছে 1/y। তার মানে ব্যাপারটা দাঁড়িয়ে গেল y সাইন 1/y। তো এই অঙ্কটা আমরা করলাম না একটু আগে? হুম তাহলে এটাও সেই ওই অঙ্কই, একই অঙ্ক, তারপরেরটাও ওই একই অঙ্ক। হুম তাহলে এখানকার সব কটা অঙ্কই তাহলে বাড়ির কাজ থাকলো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, বাড়িতে করবি অঙ্কগুলো, আশা করি পেরে যাবি, অসুবিধা হবে না। তারপরের যে অঙ্কগুলো আছে, তারপরের অঙ্কগুলো মোটামুটি ত্রিকোণমিতির ফর্মুলা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, ছায়া অ্যাপ দেখলেই পেরে যাবি। ছায়া অ্যাপ আছে না সবার কাছে? আছে। তো যেটা ছায়া অ্যাপ দেখেও অসুবিধা হবে সেই অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। এই যে দীর্ঘ উত্তর ধর্মী 11 নম্বর অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখ হ্যাঁ। হুম এখানকার যে 11 নম্বর অঙ্কটা আছে সেটা করাবো। 9-এর অঙ্কটা 10-এর অঙ্কটা ছায়া অ্যাপ দেখলেই পেরে যাবি, নর্মাল জিনিস আছে। হ্যাঁ, 11-এর অঙ্কটা করিয়ে দিচ্ছি। দেখ 11-এর অঙ্কটা শুরু করার আগে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে কীরকম, যে এ এক্স স্কোয়ার মাইনাস বি বাই হচ্ছে কত আছে? এক্স মাইনাস 2, তাই না? এটা আছে তো? হুম এবার বলতো দ্বিঘাত রাশিমালাকে ভেঙে আমরা, যদি ধরনের স্কোয়ার যুক্ত পদ থাকে, এইরকম দ্বিঘাত রাশিমালাকে ভাঙতে গেলে আমরা কি কি পাবো? এইরকম একঘাত রাশিমালা দুটো পাবো না? হ্যাঁ। যদি ধরে নে তোকে এক্স স্কোয়ার প্লাস ধরে নে 5x প্লাস ধরে নে দিয়ে দিল 6, তাহলে এটা কি পাবো? এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 এরকম পাবো না? হুম। কোথাও যদি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5x দিয়ে দেয় তাহলে কি পাবো? এক্স ইন্টু এক্স প্লাস হচ্ছে
5 পাবো। হুম তার মানে কি এই জাতীয় যত দ্বিঘাত রাশিমালা থাকবে তাদেরকে ভেঙে আমরা সবসময় দুটো একঘাত রাশিমালা পাবো। আর হুম একঘাত রাশিমালাকে আমরা সাধারণ ফরম্যাট যেটা সেটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এ এক্স প্লাস বি। সেখানে এ আর বি যে কোনো কনস্ট্যান্ট, সেগুলো জিরোও হতে পারে, সেটা মানে শর্ত সাপেক্ষ। বি এর মানটা 0 আসতে পারে, এ এর মানটা 0 আসতে পারে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু যে কোনো একঘাত রাশিমালাকে আমরা সবসময় কী আকারে প্রকাশ করতে পারবো, এইটা এ এক্স প্লাস বি আকারে, তাই না? ব্যাস এই কনসেপ্টটাকে এবার আমরা পরের অঙ্কটাতে কাজে লাগাবো। অঙ্কটাতে যদি কাজে লাগাই তাহলে কি পাওয়া যাচ্ছে দেখতো, যে ফাংশানটা দিয়েছে না, সেটা দিয়েছে যে এ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বি বাই হচ্ছে কত এক্স মাইনাস 2। তাহলে দেখ দ্বিঘাত রাশিমালাকে একটা একঘাত রাশিমালা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এর যে উত্তরটা পাওয়া যাবে সেটা একটা একঘাত রাশিমালা পাওয়া যাবে না? হ্যাঁ বুঝতে পারলি তো? তো সেই একঘাত রাশিমালাটাকে আমি এ এক্স প্লাস বি ধরে নিলাম। বল এটা বুঝতে পারলি কিনা? একটা লাইন কি কম করলা? হ্যাঁ, একটা লাইন কমিয়ে দিলা? কমিয়ে দিইনি। এটা ব্যাপারটা এরকমভাবে ভাব যে আমি অঙ্কটা টুকিনি, এটা হচ্ছে মানে অঙ্কের ভিতরে যে ফাংশানটা আছে, এই যে ফাংশানটা, এই ফাংশানটা নিয়েই প্রথমে কাজ শুরু করলাম, যে এ এক্স স্কোয়ার মাইনাস বি বাই এক্স মাইনাস 2। তার মানে আমি ব্যাপারটা দেখতে পাচ্ছি যে এইরকম, যে উপরে আছে একটা দ্বিঘাত রাশিমালা, ও হ্যাঁ বুঝে গেছি। দ্বিঘাত রাশিমালাকে আমি একটা একঘাত রাশিমালা দিয়ে ভাগ করছি, তাহলে হ্যাঁ, একঘাত তারপরে রাশিমালা একটা দিয়ে ভাগ একঘাত। করতে গেলে সেটা কি পাবো, একটা একঘাত রাশিমালা পাবো, হুম তাই না? কারণ একটা একঘাত তো কেটে যাবে, হুম দিয়ে যেটা পাওয়া যাবে সেটা একটা একঘাত পাওয়া যাবে। একটু হুম ল্যাপটপটা একটু চার্জে বসাই, হ্যাঁ একটু দাঁড়া। ব্যাটারি লো দেখাচ্ছিল স্ক্রিনে। হুম, তাহলে এইটুকু ব্যাপার বোঝা গেল তো? হুম এবার হচ্ছে এটাকে যদি আমরা গুণ করে দিই কোনাকুনি, তাহলে গুণ করতে গেলে কি পাওয়া যাচ্ছে দেখতো, পরের লাইন হবে বা এ এক্স স্কোয়ার মাইনাস বি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ এক্স স্কোয়ার, তাই না? তারপরে কি হুম হবে প্লাস বি এক্স হুম মাইনাস হচ্ছে 2ax হুম মাইনাস হচ্ছে মাইনাস 2b। 2b। হুম তাহলে এটাকে আর একটু গুছিয়ে নিই, এ এক্স স্কোয়ার মাইনাস বি সমান সমান হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস 2a ইন্টু এক্স মাইনাস হচ্ছে কত 2b। এবার আমরা কোনো কিছুকে অভেদ আর সমীকরণ এই দুটোর মধ্যে পার্থক্য বুঝিস, যে কখনো কোনো একটা হ্যাঁ জিনিসকে, হ্যাঁ। হ্যাঁ কি একটু বল অভেদ আর সমীকরণের মধ্যে। অভেদ হচ্ছে সূত্রগুলো, আর সমীকরণ হচ্ছে ওর একটা মান বসালে গোটাই সলভ হয়ে যাবে, আর অভেদে দুটা মান থাকে। না ব্যাপারটা এরকম একদম কাছাকাছি বলেছিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি হচ্ছে ধরে নে তোকে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? এটাকে আমি অভেদ বলছি, তার কারণ তুই এক্স আর ওয়াইয়ের যে কোনো মান নে না কেন, হাজার হাজার কোটি কোটি মানের জন্য এর বাম পক্ষ আর ডান পক্ষ কী হবে, একই পাওয়া যাবে। সমান হবে, হ্যাঁ। কিন্তু তোকে যদি এটা দেওয়া যায় যে 2x প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে এই ক্ষেত্রে দেখ তুই এক্স এর শুধুমাত্র -5/2 মানের জন্য এর বাম পক্ষ ডান পক্ষটা সমান পাবি। ঠিক আছে? তাহলে এটা হলো সমীকরণ, যেগুলো হচ্ছে সীমিত সংখ্যক মানের দ্বারা মানে ওই রাশিমালাটাকে স্যাটিসফাই করানো যায়, সেগুলো হচ্ছে সমীকরণ। আর যেগুলো হচ্ছে ওই হাজার হাজার কোটি কোটি মানের জন্য সত্য, সেগুলো হচ্ছে কি অভেদ। হ্যাঁ তাহলে এখানে যেটা আমি পেলাম না, এই যে এটা হলো একটা এক্স এর অভেদ। এই যে এটা যেটা পেয়েছি আমি, এই লাইনটা, সেটা হচ্ছে এক্স এর একটা অভেদ। তো এক্স এর যখন এটা একটা অভেদ, তখন আমি এটাকে কি করতে পারবো, দুই পক্ষকে তুলনা করতে পারবো। ঠিক আছে? তো দুই পক্ষকে যদি তুলনা করি তাহলে কীরকম তুলনা করতে পারবো, এক্স স্কোয়ারের সহগের সাথে এক্স স্কোয়ারের সহগ সমান হবে, এক্স এর সহগের সাথে এক্স এর সহগ সমান হবে, আর কনস্ট্যান্ট পদের সাথে কনস্ট্যান্ট পদ সমান হবে। ঠিক আছে? তাহলে দেখো এক্স স্কোয়ারের সহগের সাথে এক্স স্কোয়ারের সহগ যদি সমান করি তাহলে এটা পাওয়া যাবে, হবে? তারপরে দেখো বাঁদিকে ডান দিকে এক্স যুক্ত পদ আছে, কিন্তু বাঁদিকে এক্স যুক্ত পদ নাই, তার মানে 0। তার মানে 0 ইকুয়াল টু
বি মাইনাস বি টু এ, মাই টু এ। এটা হবে। আর সবসময় চিহ্ন সময় দেখতে হবে, বাঁ দিকে কনস্ট্যান্ট পদ কত আছে মাইনাস বি, আর ডান দিকে হুম কনস্ট্যান্ট পদ কত আছে মাইনাস টু বি। হুম তাহলে এখান থেকে হয়ে গেল কি বি ইকুয়াল টু টু বি, তাই না? হুম তাহলে বাঁ হুম মধ্যে থেকে একটা সমীকরণ পাচ্ছি, সেটা কত দেখতো, ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু টু ক্যাপিটাল এ, তাই না? তাহলে এখান থেকে ছোট হাতের এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাব আমরা, ঠিক আছে? তো সেটা পরে দেখছি, এটুকু আমরা বের করে রাখলাম। এবার আমরা অঙ্কটা টুকি, হ্যাঁ। এই যে ব্যাপারগুলো লিখে রাখলাম, এগুলোকে আমরা পরে কাজে লাগাবো, ঠিক আছে? এগুলোকে আমরা পরে কাজে লাগাবো। দেখি এবার অঙ্কটা টুকি। অঙ্কটা কি আছে, লিমিট এক্স টেন্স টু টু, হয়েছে, এক্স টেন্স টু টু, এটা কত হয়ে যাবে, উপরে হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস বি, বাই হচ্ছে এক্স মাইনাস টু। এটার ভ্যালু কত বল, এটার ভ্যালু কত, এ এক্স প্লাস বি না, হ্যাঁ ধরেই বলে প্রথমেই তো লিখে রেখেছি। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ এটা সমান সমান কত, এটা সমান সমান, ও এটা ইকুয়াল টু 4 বলে দিয়েছে, তো ইকুয়াল টু কত, 4। 4। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, 4, বাঁ দিকে বা লিখবো, হ্যাঁ। হুম তাহলে এটা কত হয়ে যাচ্ছে, টু এ প্লাস বি সমান সমান 4। তাহলে এটা আমার একটা সমীকরণ পেলাম, ঠিক আছে? তাহলে এই সমীকরণে এই যে এটাকে ইউজ করব আমরা, দেখ এই যে ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু টু এ, হুম তাহলে এটা যদি ইউজ করি তাহলে কি পাওয়া যাচ্ছে দেখতো, ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু টু এ যদি ইউজ করি, তাহলে পরের লাইনে হয়ে তাহলে যাবে এ ইজ টু এ, ইকুয়াল টু 1। হ্যাঁ, তাহলে এটা টু এ হয়ে গেল ইজ ইকুয়াল টু 4, অতএব এ ইকুয়াল টু 1। তাহলে ক্যাপিটাল এ এর মান যদি 1 হয়, তাহলে ক্যাপিটাল এ মানে আবার দেখ বের করে রেখেছি স্মল এ, তাহলে স্মল এ ইকুয়াল টু 1 হয়ে গেল। হুম এবার ক্যাপিটাল এ যদি 1 হয়, তাহলে 1 নং থেকে বি এর ক্যাপিটাল বি কত পাবো বল, 2 2 হবে। ক্যাপিটাল বি সমান সমান হয়ে যাবে 4 মাইনাস 2 ইন্টু 1 নাকি? তাহলে বি এর মান হয়ে গেল এটা। আবার বি ইকুয়াল টু আমি কি বের করে রেখেছি দেখতো, ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু স্মল বি বাই টু, এই যে হুম দেখ স্মল বি বাই টু। হ্যাঁ তাহলে এটাকে আমরা ইউজ করে দিই এখানে, স্মল বি বাই টু, তার মানে স্মল বি এর মান কত পেয়ে গেলাম, 4। ব্যাস এটাই মান আমাদেরকে বের করতে বলেছিল, বুঝতে পারলি? হুম হুম। তারপরে এগুলো পারবি মোটামুটি। তারপরেগুলো মোটামুটি পারবি, আর অসুবিধা হবে না, হ্যাঁ। একটু যদি ছায়া ফলো করিস তাহলে আশা করি পেরে যাবি এগুলো, হুম ট্রাই করবি। আচ্ছা লেখচিত্রের কয়েকটা অঙ্ক বাকি থাকলো, হ্যাঁ। তো হুম ওটা আমি মানে পরেই করাবো। আচ্ছা তো লেখচিত্র সম্বন্ধে একটু আগে আইডিয়া দিব তারপর, হ্যাঁ, না হলে তখন বুঝতে এখন অসুবিধা হবে। আপাতত একটু বাকি রাখলাম, ওটা মনে থাকবে আমার, 4-5টা অঙ্ক বাকি থাকলো। তো বাড়িতে ট্রাই করিস তাহলে এখানকার অঙ্ক কটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে আজকে এখানে শেষ করছি, হ্যাঁ। এর পরের দিন হ্যাঁ হচ্ছে এর পরের চ্যাপ্টারটা শুরু করব। মানে আসল যেটা ডিফারেন্সিয়েশন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই ডিফারেন্সিয়েশনেও কিন্তু লিমিট কাজে লাগবে। হুম হুম, ঠিক আছে তাহলে। সুজিত, শুনতে পাচ্ছিস?